ওকে, তো কি ছিল ফার্স্ট স্ট্যান্ডারে অ্যান ইন্টিমেট নোট টু দ্য সিনসিয়ার সিকার নলেজ সিটের ফার্স্ট যে স্ট্যান্ডার ফার্স্ট পার্ট যেটা একটা নতুন রীতি শুরু হলো। হ্যাঁ, তো তারপরে প্রথম 3-4 লাইন করা হয়েছে। সেকেন্ডে কি বলছে, যার কাছে আছে দেখে নিন, যে বা না থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। যে প্রতিটি বস্তুর পশ্চাতে আছে অসীমত্ব। বস্তুগুলি হলো সীমাবদ্ধ এবং পরিবর্তনশীল, তবু তারা অসীম শূন্যে থাকে, যা কখনো বদলায় না। কোনো বস্তুকে অণুতে ছোট করে নাও, দেখবে প্রতিটি অণুর মধ্যে অসীম শূন্যতা আছে। অসীমত্ব হলো সব বস্তু ছাড়িয়ে। এই লাইন গুলোকে দেখবো আমরা যে গুরুদেব কি বলতে চেয়েছে। ঠিক আছে, কি জানো, প্রতিটি বস্তুর পশ্চাতে আছে অসীমত্ব। তার মানে কি, গুরুদেবের এক একটা নলেজ শিটের এক একটা স্ট্যান্ডার, এক একটা সেন্টেন্স এক একটা সূত্রের মতো, তার অর্থ অনেক গভীর। সেগুলোকে বারবার পড়া, মানন করা। গুরুদেব অনেকদিন আগে থেকে আমাদের বলেছেন যে নলেজ শিট পড়ার জন্য, যে এটাকে ভালো মতো রপ্ত করেছে, বুঝতে পারছে, জীবনে প্রয়োগ 100% প্রয়োগ না, যতটা প্রয়োগ করতে পারবে, বাকি নলেজ সব আপনার মানে একদম হাতের মুঠোয় চলে আসবে, আপনি সবকিছুই বুঝতে পারবেন। ঠিক আছে, তো প্রতিটি বস্তুর পশ্চাতে আছে অসীমত্ব। আমরা যদি প্রত্যেকটা বস্তুকে দেখি, পার্টিকেল গুলো যদি ভাঙতে থাকি, কি আসে শেষে? অণুতে আসবে। মানে আপনি ভাঙতে 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 কোথায় আসবো আমরা? অণুতে এসে শেষ হবে। অণুকে যদি ভাঙতে থাকি, তখন কি দেখবো? যে পরমাণুতে আসছে। আচ্ছা, পরমাণুকে যদি দেখি, তো দেখবেন ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তা প্রত্যেকটা বস্তু কোথায় এসে শেষ হলো? যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন এসে শেষ হলো। তো নিউক্লিয়াস হয় নিউট্রন আর প্রোটন দুটো মিলে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, তাকে কেন্দ্র করে সমস্ত ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। তো প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে যদি দেখা যায় যে ফার্স্ট ইলেকট্রন যেটা ঘোরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তো সেই নিউক্লিয়াসকে যদি বড় করা হয়, বড় করতে করতে যদি একটা ফুটবলের সাইজের মতো করা হয়, তাহলে ফার্স্ট ইলেকট্রনের ডিস্টেন্সও বেড়ে যাবে। তো ফার্স্ট ইলেকট্রন সেই রেশিওতে যদি বড় করা হয়, তাহলে মোটামুটি 33 কিলোমিটার দূরে ঘোরে ফার্স্ট ইলেকট্রন, এবং তাকে সেন্টার করে পুরো ইলেকট্রন ঘুরছে সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে। তো মাঝে যে জায়গা, সেই জায়গাকে যে স্পেস, এগুলোতে পিওর এনার্জি আছে, পিওর এনার্জি। যে E = mc², যে আমরা ইকুয়েশন জানি না, যে E এনার্জি m c², তো ওই ইকুয়েশন এখান থেকে আসে। তো স্পিরিচুয়ালিটি অনুযায়ী একটা ইলেকট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, যে বেরিয়ে যাচ্ছে না, কি কারণে? সায়েন্স বলে আকর্ষণ বল। প্রোটন আর নিউট্রন, নিউক্লিয়াস আকর্ষণ করছে ইলেকট্রনকে, নেগেটিভে পজিটিভ, তো একজন আরেকজনকে আকর্ষণ করছে। আকর্ষণ বলের জন্য ছিটকে যায় না, তাকে কেন্দ্র করে ঘুরতে থাকে। আর স্পিরিচুয়ালিটি কি বলে? বলে এটা হলো প্রেম, যে প্রেমের টানেই সবকিছু ঘুরতে থাকছে। যোগ বশিষ্ঠতে মহর্ষি বশিষ্ঠ যে বলেছেন, এটা হলো পিওর চেতনা, কনসিয়াসনেস। তো সেই হিসাবে যদি দেখি যে এটা একটা মোবাইল, ভাঙতে থাকুন, ভাঙতে ভাঙতে আপনি কোথায় আসবেন? ছোট ছোট পার্টিকেল, ফির দেখবেন অণুতে চলে আসছেন, মলিকুল, ফির তারপরে অ্যাটম, ফির তারপরে নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো প্রতিটা বস্তুর পশ্চাতে আছে অসীমত্ব। আপনি কি দেখছেন? এটা একটা বস্তু, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখি, এটা বস্তু না, এটা স্পেস। তো ফার্স্ট ইলেকট্রন ঘুরছে মোটামুটি 33 কিলোমিটার দূরে,
মাঝে যে খালি জায়গা, সেই খালি জায়গা কি স্পেস, স্পেসের মধ্যে থাকে পিওর এনার্জি, আকর্ষণ বল, পিওর চেতনা। চন্দ্র পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, বেরিয়ে যায় না। কিসের জন্য? আকর্ষণ, আকর্ষণ বল। এটা হলো পিওর প্রেম, প্রেমের জন্যই ঘুরছে। তো পৃথিবীতে প্রত্যেকটা বস্তু আর একটা বস্তুকে আকর্ষণ করে। সে আকর্ষণ বলের মান কি? দুটো বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এরকম ভাবে আমরা ফিজিক্সে জেনেছি, তাই না? তো এটা কি? এটা হলো পিওর প্রেম। এই প্রেমের জন্যই ঘুরছে। স্পিরিচুয়ালিটি অনুযায়ী একেই বলে প্রেম। তো কেউ বেরিয়ে যায় না। তো অ্যাকচুয়ালি যদি দেখি, এটা বস্তু, বস্তু না, স্পেস, খালি জায়গা। একটা মানুষের শরীর, আমি দেখছি একটা মানুষের শরীর, সবকিছু দেখুন অ্যাডভান্স কোর্সে আমাদেরকে শেখানো হয়, করানো হয় মেডিটেশনের মাধ্যমে, যে সবকিছু খালি, ফাঁপা, কিছু নেই, হল অ্যান্ড এমটি। কি দেখছি? চোখ, চোখও খালি ফাঁকা, নাক খালি ফাঁকা, মুখ খালি ফাঁকা, কিছু নেই। গলা পুরো যেন পাইপের বান্ডিল দিয়ে বাঁধা। স্কিন আপনি যদি মাইক্রোস্কোপে দেখেন তো কত খালি, কত স্পেস, প্রত্যেকটা জায়গাতে খালি 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 খালি, সবকিছু। তো প্রত্যেকটা বস্তুকে যদি এইভাবে দেখি, একটা বস্তু স্পেস ছাড়া কিছু নেই, কারণ খালি জায়গা এতটা, আর যেখানে 99.99 স্পেসই খালি জায়গা। পুরো আকাশ তত্ত্ব, গোটা ব্রহ্মাণ্ড 5 তত্ত্ব দিয়ে তৈরি, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ। তো এই যে খালি জায়গা, খালি জায়গা যেখানে সব থেকে বেশি ঘনীভূত হয়ে গেছে, সেটাকে বলে পৃথিবীতে। তার থেকে কম ঘনীভূত হয়েছে জল তত্ত্ব, তার থেকে কম বায়ু তত্ত্ব, তার থেকে কম অগ্নিতত্ত্ব, তার থেকে কম আকাশ তত্ত্ব। এই আকাশ তত্ত্ব এই খালি জায়গায় ঘনীভূত হতে 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 এক একটা স্টেজ আছে। আর যেমন প্রসেস অফ এভলিউশন হয় আমাদের জন্মের, সবকিছুর যেমন একটা প্রসেস অফ এভলিউশন চলতে থাকে, ঠিক তেমনি এক তত্ত্ব থেকে আরেক তত্ত্বতে যখন যাই, তখন ডাইরেক্ট পৃথিবী তত্ত্ব আকাশ তত্ত্ব হয়ে যায়। পৃথিবী থেকে প্রথমে জল তত্ত্ব, তারপরে বায়ু তত্ত্ব, তারপরে অগ্নিতত্ত্ব, তারপরে আকাশ তত্ত্ব, এইভাবে কনভার্ট। তো আমাদের শরীর 5 তত্ত্ব দিয়ে তৈরি। আর যখন আমাদের শরীর জ্বালানো হয়, মানে মৃত্যুর পর শরীরকে দাহ করা হয়, তখন এই 5 তত্ত্ব 5 তত্ত্বতে বিলীন হয়ে যায়। তো ভাবি কিভাবে হলো? বোঝা তো যায় না। কারণ শরীর থেকে জল তো বেরোলো না। আকাশ তত্ত্বতে কোথায় জল গড়িয়ে গেল? কোথায় বিলীন হলো? ব্যাপারটা কি হয়? পৃথিবী তত্ত্ব কনভার্ট হয়ে যায় জল তত্ত্বতে। জল তত্ত্ব কনভার্ট হয়ে যায় বায়ু তত্ত্বতে। বায়ু তত্ত্ব ফের কনভার্ট হয় অগ্নি তত্ত্বতে। অগ্নি তত্ত্ব তখন আকাশ তত্ত্ব বিলীন হয়ে যায়। এইভাবে হয়। একটা আ আপনারা যে হ্যান্ড পাম্পের স্টোভ হতো আগে, কেরোসিন ডাইরেক্ট জ্বলতো না কিন্তু। দেখেছেন হ্যান্ড পাম্পের স্টোভ? কেরোসিন ডাইরেক্ট জ্বলে না। কি করতো? কেরোসিন থেকে গ্যাস হয়। তো লিকুইড থেকে ফির গ্যাস হয়। তারপরে সেই গ্যাস, সেই স্টিম, তারপরে সেই মানে ফায়ার তখন সেটাকে ধরে। আর যদি বেশি পরিমাণ পাম্প হয়ে যায়, তেল উঠে গেল, তখন ফের জ্বলতে শুরু হয়ে গেল। আচ্ছা, আর একটা সহজ এক্সাম্পল, একটা যদি দেশলাই কাঠি নেন, দেশলাই কাঠিকে যদি দেখেন, তো দেশলাই কাঠিকে মানে কাঠকে ডাইরেক্টলি আগুন স্পর্শ করে না। সে দেশলাই কাঠি থেকে একটা লিকুইড বেরোয়। সেই লিকুইড থেকে গ্যাস হয় এবং সেই গ্যাস তখন গ্যাসকে তখন আগুন স্পর্শ করে। তো প্রত্যেকটা তত্ত্ব একটা তত্ত্ব থেকে কনভার্ট হতে 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 এরকম ভাবে আকাশ তত্ত্ব তৈরি হয়। তো সেই হিসেবে আমরা যদি দেখি, হ্যাঁ, তো সেই হিসেবে কি, যে যে খালি জায়গা, সে খালি জায়গা অ্যাকচুয়ালি খালি নয়, এটা পিওর এনার্জি দ্বারা পূর্ণ এবং এটা আকাশ তত্ত্ব। তো প্রত্যেকটা বস্তু আমরা আশেপাশে যা কিছু দেখছি 5 তত্ত্ব দিয়ে তৈরি। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড 5 তত্ত্ব দিয়ে তৈরি। হুম। তো কারোর মধ্যে দেখে মনে হয় যে একটা পাথরের মধ্যে আকাশ তত্ত্ব আর কোথায়? কিন্তু তার ভিতরে আকাশ তত্ত্ব আছে। প্রত্যেকটা তত্ত্বের ভিতরে আকাশ তত্ত্ব বর্তমান বিদ্যমান। এবার যদি হিসেব করে দেখি, যদি রেশিও বার করা হয় যে আকাশ তত্ত্ব কতটা আর বাকি তত্ত্ব কতটা। হ্যাঁ, হ্যাঁ, খেয়ে আছেন, শুয়ে পড়ুন। শুয়ে পড়তে পারবেন। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আকাশ তত্ত্ব কতটা? তো তখন দেখবেন যে 99.99% আকাশ তত্ত্ব। প্রত্যেকটা বস্তু আপনি যেটাকে সলিড ভাবছেন, ফাঁকা, খালি, কিচ্ছু নেই। আপনি যাকে মানুষ ভাবছেন, আরে কি মানুষ, কি স্পেস, একটা খালি জায়গা।
তো স্পেসের সাথে কোনো রাগ হয় না, দেশ হয় না, অ্যাটাচমেন্ট হয় না, জেলাসি আসে না, কি হয়? কিছুই নেই। আপনি একটা খালি জায়গার প্রতি কি রাগ দেশ করবেন, না প্রেম ভালোবাসা ব্যক্ত করবেন? কিছুই নেই। তো একটা বস্তুকে যদি এইভাবে দেখি যে আরে এ তো সব স্পেস, এটা আমাদের দুই চোখ দিয়ে দেখছি একটা সলিড বস্তু, কিন্তু যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তো স্পেস ছাড়া কিছু নেই। এর মধ্যে লাস্টে ভাঙতে ভাঙতে কি ইলেকট্রন প্রোটন নিউট্রন ছাড়া কিছু দেখতে পাবো না। শুধু খালি জায়গা, ফাঁকা, কিচ্ছু নেই। তাই বলে মানুষের শরীরকে যদি দুই দিকে যদি প্রেসার দেওয়া হয় তাহলে একটা ম্যাচ বক্সের মধ্যে ঢুকে যাবে, এত খালি জায়গা। সেই খালি জায়গা দিয়ে পুরো মানুষের শরীর তৈরি। তো যে কোনো বস্তুকে যদি দেখি, তো বস্তুর মধ্যে কি দেখতে পাবো? তা প্রতিটি বস্তুর মধ্যে আছে সেই অসীমত্ব। তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তো একটা স্পেসের মধ্যে। পৃথিবী আছে কার উপরে আছে? পুরো স্পেস, খালি জায়গা। ও শেষ নাগের উপরে আছে, ওসব স্টোরি ওসব আছে আলাদা। হ্যাঁ? তো পৃথিবী আছে পুরো খালি জায়গা, স্পেস। পৃথিবী সেই একটা স্পেস। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু 5 তত্ত্ব দিয়ে তৈরি, আর 5 তত্ত্বের মধ্যে স্পেস, আকাশ তত্ত্ব বিদ্যমান। আর যদি দেখি সবই খালি জায়গা। তো প্রতিটি বস্তুর পশ্চাতে পিছনে কি আছে? পিছনে আছে অসীমত্ব। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড তো স্পেস দিয়েই তৈরি। তো স্পেস পিওর চেতনা। তো সেই অসীমত্ব ছাড়া কিছু নেই। তো বস্তুর পিছনে অসীমত্ব হলো বস্তুকে ছাড়িয়ে, গুরুদেব বলেছেন। তো অসীমত্ব হলো বস্তুকে ছাড়িয়ে। তো বস্তুর পিছনে যদি দেখি তাহলে আমরা সেই বস্তুর পিছনে অসীমত্বকে দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা, বস্তুগুলি হলো সীমাবদ্ধ এবং পরিবর্তনশীল, তবু তারা অসীম শূন্যে থাকে, যা কখনো বদলায় না। আচ্ছা, এই লাইনটা কি বলতে চেয়েছেন? বস্তুগুলি হলো সীমাবদ্ধ এবং পরিবর্তনশীল। ওকে, তো দেখুন, আমরা আশেপাশে যা কিছু দেখছি সবগুলো কি? সব মিথ্যা জগৎ। সবকিছু বদলে যায়। মিথ্যা অসত্য কোনটা? যে তিনকালে বদলে যায়। তা প্রত্যেকটা বস্তুকে যদি দেখি, সত্য ডেফিনেশন কি? যে তিনকালে বদলায় না, সেটাকেই বলে সত্য। তো আমাদের আশেপাশে যা কিছু দেখি, ব্যক্তি, বস্তু, পরিস্থিতি, যা কিছু আছে, গাছপালা, বস্তু, যা কিছু দেখবেন, তার একটা লাইফ লাইফ স্প্যান আছে আমাদের এই আর্থে। আপনি যেটা প্লাস্টিকের বোতলও দেখেন, তারও একটা 1000 সাল, 500-600 সাল পরে অটোমেটিক্যালি সেটা নষ্ট হয়ে যায়। সেটা আছে। তো আমরা পিওর চেতনার মধ্যে ভেসে বেড়াচ্ছি। মাছ যেমন জলের মধ্যে থাকে, ঠিক তেমনি আমরা পিওর চেতনাতে ভেসে বেড়াচ্ছি। মাছ যেমন জলের মধ্যে থাকে, ঠিক তেমনি আমরা চেতনারূপী সমুদ্রের মধ্যে ভাসছি। আরে গোটা পৃথিবীটাই তো স্পেসের মধ্যে আছে। সেটা কি? পিওর চেতনা। আর এই চেতনারূপী সমুদ্রের মধ্যে যা কিছু ভাসছে, যা কিছু আছে, সব জীবই জীব, নির্জীব বলে কিছু নেই। সব জীব, সবের প্রাণ আছে স্পিরিচুয়ালিটির মধ্যে। নির্জীব বলে কিচ্ছু নেই। ও চেয়ার টেবিল বই খাতা পেন সবের প্রাণ আছে। ও সায়েন্স হিসেবে নেই। উত্তেজনায় সাড়া দেয় না, এই অমুক তমুক, প্রাণের ডেফিনেশন। গাছের প্রাণ আছে, আর কিছু নেই তার থেকে। কিন্তু তারও আগে একটা ইয়োনি আছে, যাকে বলে শিলা ইয়োনি, চর আর অচর, যে মুভ করতে পারে না। যেমন এই চেয়ার টেবিল, এগুলো সব শিলা ইয়োনির মধ্যে পড়ে। সবের প্রাণ আছে। মাটি, পাথর, সবের প্রাণ আছে। তাদের 1 ইউনিট চেতনা থাকে। 1 ইউনিট, গুরুদেব বলেন এরকম, 1 ইউনিট। তো কি হয়? এই চেতনারূপী সমুদ্রের মধ্যে যা কিছু ভেসে বেড়াচ্ছে, সব জীবই জীব, নির্জীব বলে কিছু নেই। আর প্রত্যেকটা জীবের প্রাণ আছে। আর প্রত্যেকটা জীবের একটা করে লাইফ স্প্যান আছে। এখানে একটা সময় আছে, নির্দিষ্ট সময় তার জন্ম হয়েছে, নির্দিষ্ট সময় এসে তার মৃত্যু হবে। বুঝলেন? একদিন শেষ হয়ে যাবে, একদিন থাকবে না। প্রত্যেকটা কিছু, প্রত্যেকের আছে। আমি যা কিছু দেখছি, ফেলে দিলেও তার মনে হবে যে জড় বস্তু। সায়েন্স অনুযায়ী জড়, কিন্তু স্পিরিচুয়ালিটি অনুযায়ী তারও প্রাণ আছে। ঠিক আছে না? তো কি বললো যে বস্তুগুলি সীমাবদ্ধ এবং পরিবর্তনশীল। তো প্রত্যেকটা বস্তু বদলায় না। আমাদের শরীর যেমন পরিবর্তন হচ্ছে, আমাদের শ্বাসের পরিবর্তন হচ্ছে, আমাদের থটস এর পরিবর্তন হচ্ছে, আমাদের বিচারের পরিবর্তন হচ্ছে, এবং আশেপাশে যা কিছু দেখছি
সব পরিবর্তনশীল। আর যেটা তিনও কালে বদলায় না সেটাই হলো সত্য। আর আশেপাশে যা কিছু দেখছি সব কি? সবই মিথ্যার জগৎ, সবই দৃশ্যের জগৎ, সবই পরিবর্তনশীল, সব সময়ের সাথে সাথে বদলে যায়। তো আশেপাশে যা কিছু আপনি দেখছেন যেগুলো মিথ্যা, সেগুলো সব পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল এই কথাটাই হলো সত্য, যে সবকিছু বদলে যায়, কিছু স্থির। সবকিছু বদলে যায়, কিছু স্থির নয়। এই এই ঘটনাটাই, এই ব্যাপারটাই হলো সত্য। তার মানে কিছু একটা আছে আমাদের ভিতরে যে কখনো বদলায় না, সেটা হলো সত্য। দুরকম করে বলা, মানে একই কথাকে দুরকম দৃষ্টিকোণ দিয়ে দেখা। একটা গ্লাস অর্ধেক পূর্ণ, একই কথা। আবার গ্লাস অর্ধেক ভর্তি, এই অর্ধেক খালি, একই কথা। অর্ধেক ভর্তি অর্ধেক খালি, ব্যাপারটা একই, অর্থটা হলো একই, অন্য দৃষ্টিকোণ দিয়ে বলা। দরজা অর্ধেক বন্ধ, বললাম দরজাটা অর্ধেক খোলা আছে, একই কথা। কারণ কি, দৃষ্টিকোণটা একই। তো আমাদের আশেপাশে যা কিছু দেখছি সব জীবই জীব, নির্জীব বলে কিছু নেই। এবং প্রত্যেকটা জীবে কি করছি দেখলাম, প্রত্যেকটা জীব তার একটা লাইফ স্প্যান আছে, সে সবকিছু বদলে যায়। এবং আশেপাশে যা কিছু দেখছি সবই মিথ্যার জগৎ, সবই দৃশ্যের জগৎ। তাই এই দৃশ্যের জগতে সবকিছু কি করে, সবকিছু বদলে যায়। এখানে কি বলেছে গুরুদেব, যে বস্তুগুলি হলো সীমাবদ্ধ, তাই না? একটা সীমাবদ্ধ একটা রূপ আছে না, একটা আকার আছে, সীমাবদ্ধ এবং পরিবর্তনশীল, এবং সবকিছুর পরিবর্তন হয়। দিন 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 কি হচ্ছে, বদলে যাচ্ছে। তবু তারা এই অসীম শূন্যে থাকে। আছে কোথায়? এই স্পেস রূপী চেতনাতে তো তারা আছে। বোঝা গেল কি বলতে চাইলাম? তো বস্তুগুলো হলো সীমাবদ্ধ, তার একটা আকার আছে, তার একটা রূপ আছে, তার একটা সীমা আছে। অসীম নয়, যার আদি নেই, যার অন্ত নেই, তাকেই বলে অসীম। কিন্তু এরকম নয়। কিন্তু বস্তুগুলি হলো সীমাবদ্ধ, কিন্তু তার সাথে সাথে আবার পরিবর্তনশীল। কেন পরিবর্তনশীল? কারণ তার একটা জীবন আছে, সে সবসময় বদলায়। তবু তারা অসীম শূন্যে থাকে, যা কখনো বদলায় না। তো থাকে কোথায়? তারা এই স্পেস রূপী অনন্ততার মধ্যে, এই অসীমত্বের মধ্যে, এই স্পেস রূপী চেতনার মধ্যে তারা ভাসতে থাকে। যে চেতনা কখনো বদলায় না। কিরকম বুঝলেন? যে বস্তুগুলি সীমাবদ্ধ, বস্তুগুলো বদলে যাচ্ছে, কিন্তু ওগুলো কোথায় আছে? স্পেসের মধ্যে। সে স্পেস কখনো বদলায়, চেতনা যে কখনো বদলায় না। বুঝা গেল এই লাইনটা? বুঝলেন? মাতাজি, আপনি নিজেকে একটা বস্তু হিসেবে ভাবুন না। বস্তুর সাথে আপনার পার্থক্য কি? আপনার চেতনা স্তর অনেক উন্নত। আপনার কাছে 7 থেকে 16-র মধ্যে কিছু একটা চেতনা আছে। সেটা 7 হোক, 8 হোক, 7.5 হোক, আর বস্তুর মধ্যে এক আছে। আমার সঙ্গে পার্থক্যটা কি? চেতনার একটা পার্থক্য। ওকে। তো আপনার হাইট সীমাবদ্ধ, কিন্তু আপনার শরীর পরিবর্তনশীল। আপনি তো বদলে যাচ্ছেন না প্রতিনিয়ত। অস্তিত্বের 6টা স্তর বদলে যায় সবসময়। অথচ আপনি আছেন কোথায়? স্পেসের মধ্যে, খালি জায়গার মধ্যে। আপনি দাঁড়িয়ে আছেন আপনার ঘরে, মেঝে, আর পৃথিবীর উপর দাঁড়িয়ে আছেন। তো পৃথিবীটা আছে কোথায়? পুরো শূন্য, স্পেসে। আর পৃথিবীকে যদি দেখেন, তার মধ্যে কত খালি জায়গা, ফাঁকা, স্পেসই স্পেস, কিছু নেই। একটা বস্তুকে যদি ভাঙতে থাকেন, দেখুন স্পেস। আপনি নিজেই স্পেস, খালি জায়গা। আছেন কোথায়? স্পেসের মধ্যে। ভাসছেন কোথায়? স্পেসের মধ্যে। তাহলে বস্তুগুলি হলো সীমাবদ্ধ। আপনি যেমন সীমাবদ্ধ, আপনার হাইট, অথচ পরিবর্তনশীল। আপনার শরীর বদলে যাচ্ছে, তবু তারা অসীম শূন্যে থাকে, যা কখনো বদলে না। বোঝা গেল? কোনো বস্তুকে অণুতে ছোট করে নাও, দেখবে প্রতিটি অণুর মধ্যে অসীম শূন্যতা। অসীমত্ব হলো সব বস্তুকে ছাড়িয়ে। যেটা বললাম, যে কি বললাম তখন ধরে একটু এই কথাটাই বলছিলাম, যে কোনো বস্তুকে অণুতে ছোট করে নাও। ছোট করে নাও মানে কি? আপনি ভাঙতে থাকুন। একটা বস্তু দেখছি, এটা একটা মাস্ক, এটাও সেই একই একই ব্যাপার। অণু পরমাণু এরকমই ব্যাপার। তো অণুতে ছোট করে নিন, দেখবেন এর মধ্যে কি আছে? অসীম শূন্যতা। কারণ কি?
কারণ কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রন গুলো ঘুরছে কত কত দূরে দূরে ঘুরছে, তখন দেখবেন এটা বস্তু নয়, এর মধ্যে এটা স্পেস ছাড়া কিছু নেই। এসে স্পেস, কোথায় খালি জায়গা। আর অসীমত্ব হলো সব বস্তুকে, অসীম সেই চেতনা, সেটা কোনো বস্তুতে আটকে থাকে, সমস্ত বস্তুকে ছাড়ে, বস্তুর পরে অসীমত্ব তখন দেখতে, তাই না? আমরা বস্তুর মধ্যে আটকে থাকি, আমরা নাম আর রূপের মধ্যে আটকে থাকি, মানে কোন একটা নাম নিলাম তার সাথে সাথে রূপ চলে আসে, আমরা বস্তুতে আটকে থাকি, উপরের স্তরে আটকে থাকি। আমি এখন যদি বলি আম, ম্যাঙ্গো, তখন আপনি নাম বললেন, তার রূপ চলে আসবে। কিন্তু আমরা সেই নাম আর রূপের পরে যেতে পারি না, মানে সেই অসীমত্বকে অনুভব করতে পারি না, সেই শূন্যতাকে বুঝতে পারি না, কারণ কি আমরা উপরের স্তরে আটকে থাকি। তো অসীমত্ব সমস্ত বস্তুর পরে, বস্তুর পিছনে, সে অসীম চেতনা। তো আপনি দেখবেন যে এটা একটা বস্তু, বস্তু না, স্পেস, খালি জায়গা। আর স্পেসটা কি, যে স্পেস, যে খালি জায়গা, সেই খালি জায়গাটা হলো পিওর চেতনা, পিওর কনসিয়াসনেস। বোঝা গেল এটুকু? আচ্ছা, পরের লাইনে আসছে, প্রেম। প্রেম হলো একটা ব্যক্তিকে ছাড়িয়ে, তাই না? প্রেম হলো প্রতিটি ব্যক্তি ছাড়িয়ে। ব্যক্তিত্ব বদলায়, একটা শরীর, একটা মন, আচার ব্যবহার, জটিলতা সর্বদা বদলে যায়। প্রতিটি ব্যক্তিত্ব ছড়িয়ে থাকে অপরিবর্তনীয় প্রেম, প্রতিটি ব্যক্তিত্ব ছড়িয়ে থাকে অপরিবর্তনীয় প্রেম। প্রেম হলো তুমি যা তাই। তুমি যখন নিজেকে হারিয়ে ফেলবে, তখনই তুমি নিজের সত্তাকে খুঁজে পাবে। আজ থেকে যখন ইন্টিমেট নোট টু দ্য সিন্স, এই বইগুলো যখন পড়তাম না, অনেক বছর আগে কিনেছিলাম, গুরুদেবের বই, তো এরকম সবার অভ্যাস থাকে না, গুরুদেবের বই কালেক্ট, মানে ইয়ে করে রেখে দিই, কালেক্ট করে রেখে দিই, এমন একটা ব্যাপার। তো যখন পড়তাম কোনো রসই পেতাম না, কি রে, কি যে বলে, এর মধ্যে কি যে আছে, তখন কিছু বুঝতাম না, অর্থ কত গভীর। তো প্রেম হলো প্রতিটি ব্যক্তিকে ছাড়িয়ে, তো ব্যক্তির পিছনে প্রেমকে দেখা দরকার। প্রেম, আপনি যদি ব্যক্তিতে আটকে থাকেন, তাহলে প্রেমকে দেখতে পাবেন না। ব্যক্তিতে আটকে থাকেন, সে প্রেমের স্বরূপ হতে পারে, নিজের ন্যাচারালনেসে আসতে পারে। ব্যক্তিত্ব বদলায়, একটা শরীর, একটা মন, আচার ব্যবহারের জটিলতা সর্বদাই বদলে যায়। প্রতিটি ব্যক্তিত্ব ছড়িয়ে থাকে অপরিবর্তনীয় প্রেম। প্রেম হলো তুমি যা তাই। কি সুন্দর বলেছেন। এটাকে দেখি কি বলতে চেয়েছেন, ঠিক আছে? তো প্রেম হলো প্রতিটি ব্যক্তি ছাড়িয়ে। আচ্ছা, মনে করুন আমাদের যত রিলেশনশিপ, আমাদের যা কিছু ঘটছে, আমরা কি করি, আমরা ব্যক্তিতে আটকে থাকি, তাই না? এটা কেন, ওটা কেন, সেটা কেন, এটা হলে ভালো হতো, ওটা না হলে ভালো হতো, এই আমাকে এরকম কেন বললো, আমাকে ওরকম কেন বললো। আচ্ছা, আপনাকে যদি কেউ মিথ্যা কথাও বলে থাকে, তার মানে কি? তার মানে আপনার প্রেম যেন আপনাকে, মানে ব্যাপারটা দেখুন, মিথ্যাবাদী লোকও আপনাকে কত ভালোবাসে, যাতে আপনার ভালোবাসা না হারিয়ে যায়, তাই না? আপনি যাতে রেগে না যান, কত আপনাকে কেয়ার করে, তার জন্য তো মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলার পিছনে কারণ কি? যাতে সম্পর্কটা খারাপ না হয়ে যায়, তাই না? আপনি যাতে রেগে না যান, আপনার প্রেম যেন হারিয়ে না যায়, সে ভয়ে বলে। তার পিছনে কি আছে? পিছনেও প্রেম। আচ্ছা, আমাদের জীবনে যদি দৌড় দেখি না, জীবন শুরু প্রেম দিয়ে। জীবন শুরু প্রেম দিয়ে, জীবনের অন্ত এবং তারপরেও সেই প্রেমই থাকে, প্রেম ছাড়া আমরা ফের আসি না। আমাদের জন্ম সেখানেও সে প্রেম থেকে। আচ্ছা, জীবনের প্রত্যেকটা স্টেপকে যদি দেখি, তার পিছনে আছে শুধু প্রেম। প্রেম ছাড়া চলতে পারবে না, জীবন অসম্ভব। জীবনে যদি সবকিছু থাকে, টাকা পয়সা, ধন দৌলত, হ্যাঁ, রিলেশন, কিন্তু প্রেম নেই, আমাকে কেউ ভালোবাসে না, কারোর সাথে কোনো রিলেশন নেই, বাঁচতে ইচ্ছা করবে না, মনে হয় মরে যায়। মনে করুন হাজবেন্ড বা ওয়াইফ, যেই হোক, স্পাউস ভালোবাসে না, মা বাবা ভালোবাসে না, ছেলে মেয়ে ভালোবাসে না, বিয়ে যদি না হয়ে থাকে, বন্ধু বান্ধব ভালোবাসে না, আত্মীয় স্বজন ভালোবাসে না, কেউ ভালোবাসে না, কিছু নেই, কিন্তু আপনার কাছে সব আছে,
গাড়ি আছে, বাড়ি আছে, পজিশন আছে, টাকা পয়সা আছে, লিভিং টিচার বা টিচার নন, ইত্যাদি ইত্যাদি সবাই, কিন্তু কেউ আপনাকে প্রেম নেই কোনো জীবনে। এটা আপনার তখন কেমন মনে হবে? বা আপনি কাউকে ভালোবাসেন, সেটা অভিব্যক্ত করতে পারেন, তখন মনে হবে কিচ্ছু চাই না, জীবন শুধু একটু ভালোবাসা চাই, একটু একটু ভালোবাসা। আর যত সমস্যা শুধু এই প্রেম থেকে, যত সমস্যা এই প্রেম থেকেই, যত বিকৃতি এই প্রেম থেকে। তো কি হয়, প্রেম খুব তাড়াতাড়ি প্রহার হয়ে যায়। ঠিক আছে, প্রেম কি হয়, খুব তাড়াতাড়ি প্রহারে পরিণত হয়ে যায়। তো প্রহারে পরিণত কখন হয়? যখন জ্ঞানের কবচ থাকে না, প্রেমের সাথে যখন জ্ঞান না মিলে থাকে, তো প্রেম তখন কি হয়ে যায়, প্রহারে পরিণত হয়ে যায়। জীবনে প্রত্যেকটা পজিশনকে যদি আমরা দেখি, প্রত্যেকটা সিচুয়েশনকে যদি দেখি, প্রত্যেকটা ব্যক্তিকে যদি দেখি আশেপাশে, তার পিছনে দেখবেন প্রেমই আছে। আপনি সকালে উঠে কাজ করছেন, অফিস যাচ্ছেন, সেটার পিছনেও আমরা কাজ করছি প্রেম। বাড়ির লোকের প্রতি রেসপন্সিবিলিটি, নিজের প্রতি, নিজের টাকা পয়সা যা কিছু আছে প্রয়োজন, কাজের প্রতি প্রেম, সেবা করার প্রতি প্রেম, প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জায়গাকে দেখবেন, দেখবেন তার পিছনে আছে প্রেম। আমাদের জীবনের দৌড় প্রেমের জন্য। আর জীবনে যদি প্রেম না থাকে, তাহলে কি হবে? আকর্ষণই যদি না থাকে জীবনে, তাহলে কি হবে? জীবন শেষ। প্রেম না থাকলে মৃত্যু। একটা মৌচাকে একটা রানী মৌমাছি থাকে, বাকি সব তার কর্মীরা থাকে। রানী মৌমাছি যদি মৌচাক ছেড়ে চলে যায়, কোনো মৌমাছি কিন্তু তার থাকে না, জানেন? পড়েছি না, আমার ছোটবেলায় ক্লাস 5 এরকম পড়েছি। তো আমাদের ভিতরে একটা রানী মৌমাছি আছে। সে মৌমাছি যখন চলে যাবে, বাকি যত আপনার সেল আছে না, সেগুলো সব পালিয়ে। আমাদের শরীরে যে এত সেল, তাদের ভিতরে একটা প্রেমের টান আছে, এবং যার জন্য আমাদের পুরো শরীর তৈরি হয়েছে। একটাই সেল থেকে আমার সবকিছু তৈরি, পুরো অর্গান, এত অর্গান সবকিছু তৈরি। সায়েন্স বলে একটাই সেল, একটা সেল থেকে পুরো শরীর তৈরি, প্রত্যেকটা অর্গান তৈরি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি। ঠিক আছে, আমাদের ভিতরে সেই রানী মৌমাছি হলো আমাদের আত্মা। তখন তার সাথে সাথে সব সব পালিয়ে যায়, কোনো সেলিয়ার থাকে না তখন। তখন যা আছে সব মৃত্যুর দিকে চলে গেল। তো ঠিক এরকম হয়, জীবনে যদি প্রেমই না থাকে, জীবন শেষ, জীবনে শেষ। পুরো জীবনের সৃষ্টি প্রেম থেকে, জীবনে পুরো জীবন চক্র চলছে প্রেমের জন্য, প্রেমের টানে। জীবনে যত অশান্তি, যত ঝামেলা, যত ঝঞ্ঝাট, যত বিকৃতি, যত টেনশন, যত ডিপ্রেশন, সব প্রেমের টানে, প্রেমের বিকৃতির জন্য। তো ব্যক্তির প্রতি প্রেম বিকৃতি হয়ে গেল, তো ফির কি হয়ে যায়, মোহ হয়ে যায়। বস্তুর প্রতি প্রেম আকর্ষণে পরিবর্তন হয়ে যায়। পরিস্থিতির প্রতি প্রেম অহংকারের জন্ম দেয়। টাকা পয়সার প্রতি প্রেম আপনাকে লোভী করে দেয়। মানে প্রেমের বিকৃত রূপ। প্রেম থেকে এইগুলো হয়ে যায়। আর এই বিকৃত রূপ হওয়ার পিছনে কারণ কি? কারণ হলো জ্ঞানের অভাব। তো জ্ঞানের কবচ থাকে না বলে প্রেম প্রহারে পরিণত হয়ে যায় এবং প্রেম থেকে বিকৃত হয়ে যায়। তখন প্রেম কি হয়ে যায়, আর দেওয়াতে থাকে না, প্রেম শুধু ডিমান্ড করে। আমাকে কতটা ভালোবাসো সকালবেলায় বলতে হবে, সকালে বললে হবে, রাত্রিতেও বলতে হবে। রাত্রিতে বলেছে, দুদিন বলেছে, 3 দিন কোনো কথা নেই, কি ব্যাপার? আর যদি খুব বেশি প্রেম দেখায় তাহলেও মুশকিল। এখন যদি একটা রোমান্টিক সং করে, ভাই ভাই কি ব্যাপার, আমার জন্য গাইছো না অন্য কারোর জন্য গাইছো? মনে কি চলছে? অন্য কোনো কেউ এসছে, না আমার জন্য গাইছো, না কি ব্যাপার, না এমনি গান গাইছো? মন এত উৎফুল্ল কেন? তো প্রেম সবসময় কি করে, ডিমান্ড করে, সংশয় করে। যখন ন্যাচারালনেস হারিয়ে যায়, প্রেম যখন জ্ঞানের কবচ হারিয়ে ফেলে, তখন এগুলো। তো প্রেম তখন কি করে, ডিমান্ড করতে থাকে। তো কত প্রেম আমি দিতে পারি সেটা থেকে জীবন বদলে যায়। কি হয়, কত প্রেম আমি পেতে পারি। তখন হয়টা কি, আমাদের অনাহার চক্র। অনাহার চক্র তখন কি হয়, অনাহার চক্রতে ইমোশনস পজিটিভ হয়, নেগেটিভ হয়। ঊর্জা যখন অস্থির হয়ে যায় অনাহার চক্রে,
তখন নেগেটিভ ইমোশনস রূপে প্রকট হয়, ঘৃণা রূপে, ভয় রূপে। আর যখন পজিটিভ ইমোশনস রূপে প্রকট হয় তখন প্রেম রূপে প্রকট হয়। তো ব্যাপারটা কি হয়ে যায়, যখন ঊর্জা যখন অস্থির হয়ে যায় তখন প্রেম রূপে প্রকট হওয়ার জায়গায় কি হয়েছে, প্রেম ডিমান্ড করে অন্য জায়গায়, আমার কাছে নেই, তুমি দাও আমাকে। আর ঊর্জা যখন স্থির হয় তখন প্রেম রূপে প্রকট হয়, তখন অন্যকে প্রেম দেয়। তো প্রেম যখন ডিমান্ড করে তখনই প্রেম কি হয়ে যায়, তার গলা টিপে মেরে দেওয়া, ডিস্ট্রয় লাভ। তো আমরা আমাদের প্রেমকে কি করি, ধ্বংস করে দিই, শেষ করে দিই। কখন? যখন ডিমান্ড করি। তো প্রেম যখন আমরা ডিমান্ড করি তো কি হয়, তখন প্রেমের কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো ইয়োর এক্সপেকটেশন রিডিউস জয়। এক্সপেকটেশন আমাদের খুশিকে কমিয়ে দেয়, ডিমান্ড প্রেমকে নষ্ট করে দেয়। প্রেম আমাদের ন্যাচারালনেস, প্রেম আমাদের, আমরা প্রেমের স্বরূপ। আমরা যেন কি করছি, লাইট নিয়ে, টর্চ নিয়ে সূর্যকে দেখতে যাচ্ছি, ঠিক ব্যাপারটা এরকম। সূর্য দিনের আলো খুঁজে বেড়াচ্ছে টর্চের মাধ্যমে। বরফ ঠান্ডা জায়গা খুঁজে বেড়াচ্ছে, জল, মাছ জল খুঁজে বেড়াচ্ছে, গাছ আপনাকে বলছে কিভাবে দাঁড়িয়ে থাকবো সেটা আমাকে একটু শিখিয়ে দাও। তো ব্যাপারটা এরকম, আমরা প্রেম খুঁজে বেড়াচ্ছি কার কাছে, ব্যক্তির কাছে, বস্তুর কাছে, পরিস্থিতির কাছে, তাই না? আমরা ব্যক্তির মধ্যে আটকে থাকি, সেখান থেকে প্রেম খুঁজি। বস্তুতে আটকে থাকি, সেখান থেকে প্রেম খুঁজি। পরিস্থিতিতে আটকে থাকি, ভাবি হয়তো প্রেম পাবো, হয়তো ভালো লাগবে, হয়তো খুশি আসবে, কিন্তু হাতে কিছুই লাগে না, হাত খালি খালি থেকে যায়। তো প্রেম কোনো ব্যক্তির মধ্যে নয়, ব্যক্তিকে ছাড়িয়েই প্রেম। আপনি প্রেমকে দেখুন, ব্যক্তির পিছনে তার প্রেমকে দেখুন। আচ্ছা, আপনাকে যদি কেউ মনে করুন, এই জিনিসটাকে বুঝুন তাহলে, আপনাকে প্রথমে যেমন শুরু করলাম, আপনাকে কেউ মিথ্যা কথা বলছে তারও পিছনেও আছে প্রেম। যে আপনাকে কেউ বকাবকি করছে তার পিছনেও আছে কিন্তু প্রেম, কারণ সে আপনার ভালো চাই। তার প্রেজেন্টেশন অন্যরকম, উদ্দেশ্য কি, উদ্দেশ্য কিন্তু প্রেম। আপনার সাথে কেউ ঝগড়া করছে, ডিমান্ড করছে, তার পিছনেও আছে প্রেম। আপনাকে কেউ প্রেম, সকাল সকাল বিকাল আই লাভ ইউ বলো, বা আমাকে প্রেম ভালোবাসো, আমাকে প্রমাণ দাও, বা বোঝাতে হবে না, ফিল চাই। হ্যাঁ, যা তুমি যে হাজবেন্ড বা ওয়াইফ, তো ভালোটা বাসো, সেটা সেই সেই ফিলটা করাতে হবে। বা বিয়ে যদি নাও হয়ে থাকে, যে প্রেম অন্য জায়গা থেকে পাওয়া যায়, মা বাবা বা কেউ, সে ফিলটা করা চাই। তো বকাবকি যা কিছু করুন না কেন, দেখবেন তার পিছনে কি আছে সেটাও প্রেম। আমরা যেখান থেকে ডিমান্ড করছি সেখানেও দেখবেন তার পিছনে কি আছে, প্রেম। যত ঝগড়া ঝাঁটি অশান্তি এগুলোকে যদি দেখেন, তার পিছনেও আছে প্রেম। আমরা কোনো আত্মীয় স্বজন পরিজন, পরিজন কোনো সমস্যায় পড়লো বা কিছু হলো, আপনি অন্য কারোর সাথে হয়তো দেখা যাবে অন্যায়, সেটা প্রতিবাদ করছেন, তার পিছনেও আছে প্রেম। আর যত ধর্মের প্রতি যুদ্ধ মারামারি, নানান ধরনের মতামত এবং যত কিছু ধর্মের নামে হিংসা, তার পিছনেও আছে প্রেম। এগুলো সব প্রেমের বিকৃত রূপ, এগুলো প্রেমের বিকৃত রূপ। তো দেখুন জীবনে যা, প্রত্যেকটা পজিশনকে দেখুন, দেখবেন প্রেম ছাড়া কিছু নেই। ও খুঁজে নিয়ে আসবেন, কান ধরে দেখবেন প্রেমকে খুঁজে পেয়ে যাবেন, তার পিছনে কিছু না কিছু আছে। কিন্তু প্রেম, আমরা শুধু ব্যক্তিতে আটকে থাকি। প্রেমকে দেখুন ব্যক্তিকে ছাড়িয়ে। ব্যক্তিতে যদি আমরা আটকে থাকি তাহলে আমরা প্রেম ডিমান্ড করি, আর আমরা ভাবি আমরা প্রেম দিচ্ছি, সেটা বোঝাচ্ছি, আমরা অহংকারী হয়ে যাই। প্রেম ডিমান্ডও করি অন্যের কাছ থেকে, বা প্রেম দিয়ে বোঝাতেও চাই, দুটোই করি। তার মানে কি, আমরা যখন ব্যক্তিতে, বস্তুতে, পরিস্থিতি, এই দৃশ্য জগতে যখন আমরা আটকে থাকি, তখন আমরা কি করি, তখন আমরা প্রেম ডিমান্ড করি অন্যের কাছ থেকে। কিন্তু তাদের সমস্ত অ্যাক্টিভিটিকে যদি দেখি, ব্যক্তির পিছনে কি আছে, দেখবেন প্রেম। আর আমরা যখন ব্যক্তিকে ছাড়িয়ে ব্যক্তিতে যখন আটকে না থাকবো, তখন কি দেখবো, তখন দেখবো আমরা নিজেরাই প্রেমের স্বরূপ।
আমরা আমাদের খুশিকে, প্রেমকে যদি কোনো ব্যক্তির সাথে বা পরিস্থিতির সাথে যদি মেলাতে থাকি, তাহলে কখনো আপনি খুশি হতে পারবেন না, কখনো আপনার মধ্যে সেই প্রেম, আনন্দ, খুশি জাগবে না। দুঃখী ব্যক্তির মধ্যে কখনো প্রেম জাগে না। হ্যাঁ, টেনশনে আছে, জেলাসিতে আছে, ঈর্ষাতে আছে, অস্থির আছে, তার ভিতরে কখনো প্রেম জাগে না। সে প্রেম না, প্রেম তো আমাদের ন্যাচারাল জিনিস। যখন আমরা তার থেকে নিজেকে আলাদা করতে পারবো, তখনই প্রেম জাগবে। নিজের খুশিকে, নিজের প্রেমকে যখন ব্যক্তি আর বস্তু থেকে আলাদা করতে পারবো, তখন দেখবো যে আমরা নিজেরাই খুশির স্বরূপ, আমরা নিজেরাই প্রেম স্বরূপ। লাভ ইজ আওয়ার ট্রু নেচার, তখন আমরা সেটা জানতে পারবো। তখন ব্যক্তি, বস্তু, পরিস্থিতির মধ্যে প্রেমকে খুঁজতেও হবে না, আর তাদের অ্যাক্টিভিটি থেকে প্রেম প্রহারও পরিণত হবে না। তখন কি হবে? তখন যখন নিজেকে আলাদা করেছি, তখন জ্ঞানের কবজের মাধ্যমে, জ্ঞানের রক্ষার মাধ্যমে কি হবে? তাদেরকে ছাড়িয়ে এগিয়ে যেতে পারবো। বোঝা গেল? সেই পরিস্থিতিকে আমরা পার করতে পারবো। তাহলে প্রত্যেকটা ব্যক্তির অ্যাক্টিভিটি, ব্যক্তির পিছনে আপনি দেখবেন প্রেমই আছে। ঠিক আছে? আর ব্যক্তি থেকে যখন নিজেকে আলাদা করতে পারবেন, তখন জানবেন যে আমি নিজেই প্রেমের স্বরূপ। আমি আমি প্রেম আমার স্বরূপ। প্রেমকে খুঁজতে হচ্ছে না বাইরে থেকে, তাই না? তো প্রেম হলো প্রতিটি ব্যক্তিকে ছাড়িয়ে। ব্যক্তির মধ্যে আটকে আছেন, জীবনে কোনো প্রেম নেই। প্রেম ডিমান্ড করবেন না, সেখানে প্রেম পাবেন। না কাউকে প্রেম ব্যক্ত করবেন, না আপনি প্রেম ব্যক্ত করতে পারবেন। না আপনি নিজেই প্রেমের স্বরূপ, সেই অনুভব করতে পারবেন, কিছুই পারবেন না। তো ব্যক্তি থেকে নিজেকে আলাদা করুন, তবেই জানতে পারবেন যে বা বস্তু বা পরিস্থিতি, এখানে গুরুদেব সুন্দরভাবে বলেছেন প্রেম হলো ব্যক্তিকে ছাড়ি। হ্যাঁ, তো ব্যক্তি থেকে নিজেকে আলাদা করবেন, তবেই জানতে পারবেন যে আমি নিজের প্রেমের স্বরূপ। প্রেমের কোনো খোঁজ নয়। ঠিক আছে? আর প্রত্যেকটা ব্যক্তির অ্যাক্টিভিটিতে, আমাদের রিলেশনশিপে হোক, আর আশেপাশে যা কিছু ব্যক্তির সাথে আমরা জুড়ে আছি, জব ওরিয়েন্টেড জায়গাতে হোক, ফ্যামিলিতে হোক, রিলেটিভস হোক, ফ্রেন্ড সার্কেল হোক, প্রত্যেকটার পিছনে দেখবেন আপনি প্রেমই দেখতে পাবেন। তা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যখন আপনি সেই প্রেমকে দেখতে পাবেন, প্রেমকে দেখবেন তার অ্যাক্টিভিটিতে, তার আচার আচরণে, তখন কি হবে? প্রত্যেকটা ব্যক্তির মধ্যে করুণা জাগবে। আর আপনি স্থির হবেন, আপনি স্টেবল হবেন। আর যত আপনি স্থির হবেন, স্টেবল থাকবেন, তত আপনার ভিতরে অনাহত চক্র কি হবে? ব্যালেন্স হবে। আর যত অনাহত চক্র ব্যালেন্স হবে, তত আপনি প্রেজেন্টে থাকবেন, এবং আপনার মধ্যে সেই প্রেম কি হবে? প্রত্যেকটা কোশিকাতে সে প্রেম আর প্রেম, আপনি প্রেমময় হয়ে যাবেন, গুরুদেবের মতো। গুরুদেব নিজেই প্রেমের স্বরূপ, প্রেমের প্রতিমূর্তি। তো প্রত্যেকটা কণায় কণায় প্রেমই প্রেম। তো প্রেম এরকম নয় যে হাতে আছে, পায়ে আছে, মুখে আছে। হ্যাঁ, মুখে প্রেম আছে, ভিতরে নেই। ভিতর বার ওপর নিচে সব প্রেমই প্রেম, কিছু নেই। তো তার জন্য কি করতে হবে? প্রেম ব্যক্তিকে ছাড়িয়ে, ব্যক্তির মধ্যে আটকে থাকলে প্রেম জাগে না, প্রেমের বিকৃত রূপ হয়ে যায়। তো তার জন্য কি চাই? জ্ঞানের কবচ, যাতে প্রেম প্রহার না হয়ে যায়। ঠিক আছে? একটি শরীর, একটি মন, আচার ব্যবহারের জটিলতা সর্বদা বদলে যায়। প্রতিটি ব্যক্তিত্ব ছড়িয়ে থাকে অপরিবর্তনীয় প্রেম। প্রেম হলো তুমি যা তাই, বাস এটাই। তো একটা শরীর, একটা মন, আচার ব্যবহার, তো শরীর তো বদলে যায়। আমাদের অস্তিত্বের কটা স্তর? 7টা। তার মধ্যে মুখ্য আমরা কি ভাবি? শরীর, শ্বাস আর মন। ঠিক আছে? আর মন মানে শুধু মন না, মন, বুদ্ধি, মেমোরি, ইগো, এই 4টেকে মিলেই হয় মন। আর মনকে আবার আলাদাভাবে এক্সপ্লেনও করি। মন মানে মন, আলাদা করে বলি বোঝার জন্য। আর এই 4টেকে মিলে হয় মন, কারণ আমাদের সূক্ষ্ম শরীর এই 4টার উপরে বেশি ডিপেন্ড করে। শরীর, শ্বাস, মন, 3টের মধ্যে হয়ে গেল 6টা। আচ্ছা, তো একটা শরীর, একটা মন এবং আচার ব্যবহার, আমাদের অ্যাটিটিউড, আমাদের বিহেভিয়ার কি হয়? ব্যবহারের জটিলতা সর্বদা বদলে যায়। তো 6টা স্তরকে যদি দেখি, সেই 6টা স্তর, শরীর বদলে যায়, কখনো স্থির থাকে না, কন্টিনিউ বদলাচ্ছে। যখন জন্ম হয়েছিল তখন 2 থেকে 4 কিলো, এখন 60, 70, 80, 90। এবং ওয়েট যদি ফিক্সড থাকে, তবু আমাদের শরীর তো বদলে যাচ্ছে প্রতিনিয়ত। সেল বদলে যাচ্ছে, সবসময় বদলে যাচ্ছে, শরীর বদলে যাচ্ছে, শ্বাসের প্যাটার্ন বদলে যাচ্ছে, মন বদলে যায়, কখনো পাস্টে যায়, কখনো ফিউচারে যায়, বুদ্ধি সর্বদা বদলে যায়। বুদ্ধি বদলে চলেছে, আজকে ঠিক মনে হচ্ছে, কালকে অন্যটা করতে মনে হচ্ছে, কালকে অন্যটা করছি, পরশুদিন অন্যটা করতে মনে হচ্ছে।
এইভাবে কন্টিনিউ একটার পর একটা আমরা করতেই থাকছি। তো বুদ্ধি বদলে যাচ্ছে, মেমোরি বদলে যাচ্ছে, ইগো বদলে যাচ্ছে। তো অস্তিত্বের 6টা স্তর যদি বদলে যায়, তাহলে আমাদের আচার ব্যবহারের জটিলতাও বদলে যাচ্ছে। কারণ কি, আজ থেকে আটাও লিভিং করার আগে 10 বছর আগে আমি যা করতাম, এখন তা করি না। কারণ আমার বুদ্ধি বদলে গেছে, শরীর বদলে গেছে, মন বদলে গেছে, মেমোরি বদলে গেছে, ইগো বদলে গেছে। তাই আমার অ্যাটিটিউড, আমার এক্সপ্রেশন সবকিছু বদলে গেছে। আমাদের চেতনা স্তর বদলে গেছে। তাই আমাদের সবকিছু বদলে চলেছে। শুধু একটাই আমাদের ভিতরে একটা তত্ত্ব আছে, যেটা কখনো বদলায় না, সেটাকে বাদ দিয়ে সবকিছু বদলে চলেছে, তাই না? তো সবকিছু বদলে চলেছে। তাই শরীর বদলে চলেছে, শ্বাস বদলে চলেছে, মন বদলে চলেছে, এবং 6টা স্তর বদলে চলেছে বলে কি হচ্ছে, আমাদের আচার ব্যবহারে, আমাদের ব্যবহারের অ্যাটিটিউড সবকিছু বদলে গেছে। আজকে যা ব্যবহার করছেন, 10 বছর ধরে ধ্যান করছেন, নিশ্চয়ই আপনার অ্যাটিটিউড আরো চেঞ্জ হয়ে যাবে, আরো ডেভেলপমেন্ট দিকে চলে যাবে। কারণ কি, অস্তিত্বের 6টা স্তর বদলাচ্ছে, আরো পরিণত হচ্ছে। আমাদের ভিতরে যা তরঙ্গ আছে, যে অস্থিরতা আছে, সেগুলো সব শান্ত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আরো শান্ত হচ্ছে। অস্তিত্বের 6টা স্তর আরো পরিণত হচ্ছে, আরো প্রেজেন্টে আছে, আরো স্ট্রেস ফ্রি হয়ে চলেছে। 7টা চক্র, আমাদের মুখ্য চক্র, মূলাধার থেকে সহস্রার চক্র, প্রতিটা চক্রের ঊর্জা কি হচ্ছে, ভাইব্রেশন ব্যালেন্স হয়ে চলেছে। আমাদের ভিতরে যত তরঙ্গ, মনে, শরীরে, বুদ্ধিতে, সমস্ত তরঙ্গ কি হচ্ছে, স্থূল থেকে ধীরে ধীরে সূক্ষ্মের দিকে যাচ্ছে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে। তো আমাদের অ্যাটিটিউড, আমাদের আচার ব্যবহার, এগুলো বদলে চলেছে তার সাথে সাথে, তাই না? আগে আমরা AK-47 এর মতো ফায়ার করতাম, এখন একটু বুঝে শুনে করি, করতেন না? আগে শুধু প্রেম ডিমান্ড করতাম, এখন চলো ভাই, নো প্রবলেম, ধীরে ধীরে চলো, আমরাই প্রেমের স্বরূপ, ডিমান্ড করার কিছু নেই। আগে শুধুমাত্র আয়নায় গিয়ে নিজের মুখটাই দেখতাম, কতটা ভালো লাগছে, কোন স্কিন ঠিক আছে তো, না, এখন চলো মানুষজনকে ঠিক করার খোঁজে আছে, তাই না? নিজের ভিতরে তরঙ্গ, অস্থিরতা, মাইন্ডের স্ট্রেস, এগুলো রিমুভ হচ্ছে। এখন আমরা কি করছি, অন্যের কথা ভাবছি, তো অন্যকে আর্ট অফ লিভিং এ কোর্স করাচ্ছি। তো আমাদের আচার ব্যবহারের জটিলতা পাল্টে গেছে। আগে শুধু আমি আমার নিয়েই ভাবতাম, আমরা আমাদেরকে নিয়েই ভাবতাম, আমরা কি করে দেখতে ভালো হবো, আমাদের কি করে টাকা ইনকাম হবে, আমাদের কি করে ভালো মতো চাকরি হবে, আমাদের কি করে সুন্দর বউ, সুন্দরী বা বর পাওয়া যাবে। আগে শুধু আমাদের কথাই ভাবতাম, আর এখন অন্যের কথা ভাবি। তো আমাদের আচার ব্যবহারের জটিলতা বদলে গেছে। যার হয়ে গেছে আর কিছু করার নেই। ঠিক আছে। তো তারপরে লাইনে কি বলছে, প্রতিটি ব্যক্তিত্ব ছড়িয়ে থাকে অপরিবর্তনীয় প্রেম। কি হলো প্রশ্ন? আচ্ছা, তো প্রতিটি ব্যক্তিত্বে, তো ব্যক্তিত্ব ছড়িয়ে থাকে তো অপরিবর্তনীয় প্রেম, প্রেম যা কখনো বদলায় না, সেটা কনস্ট্যান্ট। প্রেম আমাদের স্বরূপ, আমাদের স্বভাব। কিন্তু সেটা যখন জ্ঞানের অভাবে, প্রেম কি হয়, প্রহারে হয়ে যায়। কিন্তু প্রতিটি ব্যক্তিত্বকে যদি আমরা দেখি, তাহলে তার পিছনে থাকে প্রেম, যেটা বলছিলাম। প্রত্যেকটা ঘটনাকে দেখুন, প্রত্যেকটা সিচুয়েশনকে দেখুন, প্রকাশ যেভাবেই করুক না কেন, এই তুই এটা কেন খাচ্ছিস, বকাবকি করলো, সেটার পিছনেও থাকে আপনার ভালো প্রেম। তুই কাজটা কেন করছিস, আপনাকে বকাবকি করছে কেউ, বাড়ির লোক, সেটার পিছনেও থাকে প্রেম। ব্যক্তিত্বের, প্রতিটি ব্যক্তিত্ব ছড়িয়ে থাকে অপরিবর্তনীয় প্রেম। আর প্রেম কি, প্রেম হলো তুমি যা তাই। প্রেম, প্রেম কি, আরে প্রেম আপনিই প্রেম, নতুন করে প্রকাশ করার কিছু নেই, আপন ভাব বাইরে থেকে নিয়ে আসার কিছু নেই। প্রেম কি, আরে আমরাই প্রেম, আমাদের প্রতিটা কণায় কণায় প্রেম, পুরো কোশিকা একসাথে জুড়ে আছে, এটা প্রেমের টানে, পুরো সেল একসাথে আছে, এগুলো প্রেমের টানে, শ্বাস চলছে সব প্রেমের টানে, আমরা পৃথিবীতে এসেছি প্রেমের টানে, আমরা যা কিছু করছি সব প্রেমের টানে, আমাদের যা কিছু জীবনের সমস্যা সব প্রেমের বিকৃত রূপ, সব প্রেম। তো প্রেম কি, আরে প্রেম তুমি যা তাই, তুমি প্রেম, ইউ আর লাভ, ইউ আর জয়, গুরুদেব বারবার বলতেন, তাই না?
প্রেম কি? আরে প্রেম তুমি। তো প্রত্যেকটি ব্যক্তিত্বের পিছনে কি থাকে? প্রতিটি ব্যক্তিত্বে ছড়িয়ে থাকে প্রেম। যে প্রেম কখনো বদলায় না, অপরিবর্তনীয় প্রেম, যেটা আমাদের স্বরূপ বা যেটা আমাদের স্বভাব। প্রেম, প্রেম মানে তো সে পিওর চেতনা। যেটা বলছিলাম যে একটা বস্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ঘুরছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে ইলেকট্রন। যে খালি জায়গা, আকর্ষণ বল, খালি জায়গা, চেতনা, খালি জায়গা, সেটাকেই প্রেম। সেটা স্থির, যেটা কখনো বদলায় না। আর সেটা কি? সেটা হলো তুমি, যা তাই। বোঝা গেল এইটুকু? সেটা হলো তুমি, যে তাই। আর তারপরে লাইনে কি বলেছেন? তুমি যখন নিজেকে হারিয়ে ফেলবে, তখনই তুমি নিজের সত্তাকে খুঁজে পাবে। যখন তুমি নিজেকে হারিয়ে ফেলবে, তো আমরা নিজেকে কর্তা ভাবে আটকে থাকি। তো এক লাইনই যথেষ্ট 1 ঘন্টা বলার জন্য। তো তুমি যখন নিজেকে হারিয়ে ফেলবে, তো আমরা নিজেকে কখন হারিয়ে ফেলি? আমরা তো হারাই না। কারণ আমার একটা আইডেন্টিটি থাকে, আমার একটা নাম থাকে, আমার একটা রূপ থাকে। আমি একটা কাজ করি, আমি একজন হাউসওয়াইফ, আমি একজন হোমমেকার, আমি একজন অমুক, আমি একজন বিজনেসম্যান, আমি স্কুলে চাকরি করি, আমি এখানে করি। আমার একটা নিজস্ব আইডেন্টিটি আছে, হ্যাঁ কি না? তো আমরা যত আইডেন্টিটিতে থাকি, আমি একজন স্ত্রী বা আমি একজন পুরুষ, আমি একজন বাচ্চা, আমি একজন বুড়ো, যাই করি না কেন, আমরা নিজের সম্পর্কে একটা আইডেন্টিটি নিয়ে ঘুরি। আমার কিছু ভালো লাগা, মানে কিছু পছন্দ অপছন্দের, আমি একজন নারী বা আমি একজন পুরুষ, আমি এই করি, মানে কর্মক্ষেত্র, আমার এই রিলেশনশিপ, আমার আমার এই ইনকাম। তো আমি একটা নিজের সম্পর্কে একটা আইডেন্টিটি নিয়ে ঘুরি। এই আইডেন্টিটির বাইরে যখন যেতে পারবো, তখনই আমরা নিজের সেই কি লিখেছে যেন, তুমি যখন নিজেকে হারিয়ে ফেলো তখন তুমি নিজের সত্তাকে, তখনই আমরা নিজের সত্তাকে খুঁজে পাই। আচ্ছা, তো এইসব যে জিনিসগুলো আমি বললাম, এগুলো সব কি? দৃশ্য জগৎ, যেগুলো সবসময় কন্টিনিউ বদলাতে থাকে। দৃশ্য জগৎ দেখুন, দৃশ্য কি? আমাদের আশেপাশে যা কিছু দেখছি, যা কিছু পরিবর্তনশীল, সব দৃশ্য। গাছপালা, উদ্ভিদ, পরিবর্তনশীল কি? প্রত্যেকটা বস্তুই দৃশ্য। কারণ কি? প্রত্যেকটা বস্তুর একটা করে লাইফ স্প্যান আছে, আমি তাই বললাম। তো প্রত্যেকটা বস্তু একটা দৃশ্য। আপনার শরীর একটা দৃশ্য। তাহলে গাছপালা, চেয়ার, টেবিল, কুর্সি, যা কিছু দেখছেন আপনার আশেপাশে, সব দৃশ্য। কারণ প্রতিটি বস্তু বদলে যায়, তাই প্রতিটি বস্তু হলো একটা দৃশ্য, পরিবর্তনশীল। আপনার শরীর পরিবর্তনশীল, আপনার শ্বাস, সেটাও দৃশ্য, মন, সেটাও দৃশ্য, বুদ্ধি, সেটাও দৃশ্য, কারণ বুদ্ধি বদলায়, মেমোরি, সেটাও দৃশ্য, অহংকার, সেটাও দৃশ্য। তো সবই দৃশ্য। আমরা যখন নিজেকে দৃশ্য থেকে বার করে দৃষ্টাতে যাব, সবকিছু পরিবর্তনশীল, এই পরিবর্তনশীলের আমি সাক্ষী। নিজেকে পরিবর্তনের সাথে বয়ে না গিয়ে, নিজেকে পরিবর্তনের সাথে বয়ে না গিয়ে পরিবর্তন থেকে আলাদা করা, তখন আমি দৃশ্য থেকে নিজেকে বার করে দৃষ্টাতে টিকবো। আর তখনই আমরা নিজের সেই সত্তাকে খুঁজে পাবো, যে আমি কি? আমি শরীর নই। আমরা নিজেকে শরীর ভাবতে শুরু করে দিই। আমি শ্বাস নই, আমরা নিজেকে শ্বাস ভাবতে শুরু করে দিই। আমি কোনো ফিলিংস বা ইমোশনস নই। কারণ আমাদের মনের মধ্যে কখনো রাগ আসে, কখনো জেদ আসে, কখনো অহংকার আসে, কখনো দুঃখ আসে, কখনো অনুশোচনা আসে, কখনো আত্মগ্লানি আসে। সেটা থেকে নিজেকে আর বেরোতে পারি না। ভাবি, হাই রে, এই দুঃখ, এই অনুশোচনা, হম এই দুঃখ, এই অনুশোচনা, আর পারছি না, আর ভালো লাগছে না, আর পারছি না। কারণ নিজেকে সেই দুঃখ, অনুশোচনা, আত্মগ্লানি, নিজেকে আমরা কি করি? আলাদা আলাদা করতে পারি। আলাদা করতে পারি না বলে বিভিন্ন ধরনের অনুভূতি, সেটাকে পার্মানেন্ট ভাবি, আর সেটাকে নিজে ভেবে নেয় এটা আমি, শরীর আমি, শরীরে কোনো ব্যাধি, তো ভাবে শরীর তো আমি, আমার ব্যাধি হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। আরে কষ্ট কার হচ্ছে? শরীরের হচ্ছে না তোমার হচ্ছে? শরীরের হচ্ছে। তোমার কোথায় হচ্ছে? তুমি থরি শরীর। তুমি যদি ভাবো আমি শরীর, তাহলে তোমার শরীরে হচ্ছে। জীবনে কখনো দুঃখ, কখনো অনুশোচনা, কখনো খারাপ লাগা, তার মধ্যে এত ডুবে যায়, সেটা থেকে নিজেকে আর আলাদা করতে পারে না। পুরো শরীর, মন, পুরো লাইফে দুঃখই দুঃখ, মনে হয় এটা পার্মানেন্ট, একদম পুরো কোশিকাতে, পুরো সেল বডিতে দুঃখ ঢুকে গেছে। আমি কি করে বেরোবো? এই কি হবে গো, এই কি হবে গো, ওই কি? আরে ভাই, তুমি কি এই নাকি? তুমি যদি নিজেকে এই ভাবো, তাহলে তুমি দৃশ্যতে আটকে আছো। তুমি নিজের সেই অসীমত্বকে অনুভব করতে পারবে না, নিজের সত্তাকে অনুভব করতে পারবে না। তুমি এই করতে করতে একদিন বুড়ো হয়ে যাবে, গাল ঝুড়ি পড়ে যাবে, যতই চুল কালো হয়ে থাক,
কলপ করে গালে ঝুড়ি পড়ে যাবে, ফির একদিন মরে যাবে। শরীরকে রোগ রিয়ে অনেক কিছু করে মনকে আর রগড়ানো শুরু করে, তো শরীরেই আটকে থেকে গেল। নিজের শরীর থেকে সুখ, অন্যের শরীর থেকে সুখ, শরীরেই আটকে থাকে। এই করতে করতে ফির একদিন বাস রাম নাম সত্য হে। রাম কি? राम माने हलो तुम्हारे भीतरे, तुम्हारे अंदर में जो छिपा प्रकाश है वही राम है। तुम्हारे भीतर अंदर में जो छिपा प्रकाश है वही गुरु है, वही सत्य है जो कभी बदलते नहीं, यही बोलते हैं। लेकिन ऐसे तो सोचते ही नहीं। फिर একদিন মরে যাবে, গল্প শেষ হয়ে যাবে। আর চুল কালো করতে পারে না, অসুবিধা নেই, যারা কালো করেছেন মানে তাকে বলছি না। তাই না? তো নিজের সত্তাকে কখন খুঁজে পাবো? আরে এত দৃশ্যতে আটকে থাকে মানুষজন, এত ফিলিংস ইমোশনসে আটকে থাকে। একটা মেসেজ দেখলে মন খারাপ হয়ে যায়, আরে ভাই ও তো দৃশ্য হয়ে গেল। ভাবো না, সিনেমা চলছিল, কেউ লিখেছে, একটা মেসেজ দেখলে কত মন আত্মহারা হয়ে যায়, একটা মেসেজ দেখে সন্দেহ হয়ে যায়, মনের মধ্যে চলতে থাকে। একটা মেসেজ, একটা লেখা ভিতরে উথাল পাতাল করে দিল। মেসেজ যদি কাউকে পাঠাতে গিয়ে একজনকে পাঠাতে গিয়ে আরেকজনকে পাঠিয়ে দিয়েছে, এটা কাকে পাঠিয়েছিলে, আমাকে ভুল করে চলে এসছে, কাকে পাঠাচ্ছিলে, কি করে, দুদিন পুরো মনই খারাপ হয়ে গেল। তো একটা লেখা, একটা ফিলিংস, একটা সিচুয়েশন, যা কিছু দেখুন, পুরো আপনাকে বদলে দিল। আমরা কতটা দৃশ্যতে আটকে আছি, এগুলো সব দৃশ্য, এগুলো সব মিথ্যা। আপনি এখন যেটা ভাবছেন 10 বছর আগে কি সেটা ভাবতেন? 10 বছর আগে যেটা ভাবতেন তার এখন কি কোনো ভ্যালু আছে, কোনো অস্তিত্ব আছে? কিছু না। তো তত নিজের সত্তাকে উপলব্ধি করতে পারবেন। যত আমরা নিজেকে দেহভাবে আটকে রাখি, যত আমরা নিজেকে জীবভাবে আটকে রাখি, যত আমরা 5 ইন্দ্রিয়ের মধ্যে আটকে থাকি, যত আমরা ব্যক্তি, বস্তু, পরিস্থিতির মধ্যে আটকে থাকি, যত আমরা সিচুয়েশনের মধ্যে আটকে থাকি আশেপাশে, তত কি হয়? তত নিজেকে দৃশ্যের মধ্যে আটকে রাখি। যত দৃশ্যের মধ্যে আটকে রাখবো তখন আমরা কি করবো? এই দৃশ্যতে আমরা অ্যাক্টিং করা শুরু করবো, দৃশ্যের জগতে আমরা বয়ে যেতে শুরু করবো। নদীর প্রবাহ যেমন বয়ে চলছে, নদীর প্রবাহতে আমরা বয়ে চলছি। এই দৃশ্যের জগৎ এক প্রবাহের মতো, কারণ একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ঘটনা আসছে, ঢেউ আসছে, আর সেই ঢেউ আমরাও চলছি, ভেসে বেড়াচ্ছি, ভেসে বেড়াচ্ছি। কখনো ভালো লাগা আসছে, ঢেউ, ভালো লেগে গেল। কখনো দুঃখ, অনুশোচনা, করুণা, কোভিড, আত্মীয় স্বজনের খবর, এদিক ওদিক টেনশন, এই দুঃখে আপনি ভেসে বেড়াচ্ছেন, আপনি ভাসছেন, দুঃখী হয়ে গেলেন। কোভিড ভালো হয়ে গেল, কোনো সময় অন্য কিছু সিচুয়েশন চলে আসলো। এইভাবে জীবনে একটার পর একটা দৃশ্যের ঢেউ আসছে, আর আপনাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। আরে ঢেউ থেকে নিজেকে আলাদা করুন, সাইডে দাঁড়ান আর ঢেউকে দেখুন, মজা নিন ঢেউয়ের। তবে নিজেকে দৃশ্য থেকে আলাদা করতে পারবেন। সাক্ষী হয়ে যান, প্রত্যেকটা ঘটনার সাক্ষী হয়ে যান, নিজেকে ঘটনা থেকে আলাদা করুন। আর ভাবুন আমি ঘটনা নয়, নিজেকে ঘটনা মনে করে। তাই ঘটনা নিজের মনের মতো করার চেষ্টা করে, আর মনের মতো না হলে দুঃখী হয়ে যায়। তখন কি করে? সুখ খুঁজে বেড়ায়, 5 ইন্দ্রিয়ের পিছনে সুখ খুঁজে বেড়ায়, বা 4 এ সোনা বলে না, পুত্রে সোনা, বৃত্তে সোনা, বুঝছেন না, জীবে সোনা, লোকে সোনা। এই 4 এ সোনার প্রতি, লোকে সোনা, 4 এ সোনার প্রতি খোঁজে। পুত্র সোনা মানে বাচ্চাদের, ছেলে অলাদ, তার থেকে সুখ পাবো। বৃত্তে সোনা মানে টাকা পয়সাতে হয়তো সুখ পাবো, এরকম ভাবে এর মধ্যে পড়ে যায় সবাই। এর থেকে নিজেকে আলাদা করতে হবে। পুত্রে সোনা, বৃত্তে সোনা, আর লোকে সোনা, লোক, পদবি, পজিশন, এর মধ্যে আটকে যায়। আর জীবে সোনা মানে বেঁচে থাকার ইচ্ছা, মরতে চায় না কেউ, শরীরকে রগড়াতে থাকুন। আরে ভাই, তুমি যতই আটকাও, রোগরে কি করবো? তোমার বয়স হয়েছে সবাই দেখতে পায়। তুমি যতই আয়নার সামনে নিজেকে সুন্দর করার চেষ্টা করো, তোমার বয়স হচ্ছে, বোঝা যাবে না? তো 4 এসনাতে পড়ে, তার মানে কি দৃশ্যতে আটকে থাকে। যত দৃশ্যতে আটকে থাকবেন তত জীবনে দুঃখই দুঃখ, নিজের সত্তাকে কি করে উপলব্ধি করতে পারবেন। তো দৃশ্য জগৎ থেকে আলাদা করা নিজেকে। দৃশ্য জগৎ মানে কি? আমরা কিন্তু দৃশ্য জগতের মধ্যেই আছি,
কারণ কি আমাদের আশেপাশে যা কিছু আছে সব সব জীবই জীব, সব জীব পরিবর্তনশীল, যেটা পরিবর্তনশীল সেটাই দৃশ্য, এটা মনে রাখবেন। আপনি নিজেই একটা দৃশ্য, আমরা শুধু একটা অস্তিত্বের একটা স্তর বাদ দিয়ে সব দৃশ্য। তো নিজেকে দৃশ্য থেকে আলাদা করা মানে দৃষ্টাতে টেকা, অহং থেকে আত্মাতে টেকা, আত্মা থেকে অগ্রসর নিজের ভিতরে স্থির। তখন কি করবেন? তখন নিজের সত্তাকে উপলব্ধি করতে পারবে। কি আছে এখানে? হ্যাঁ, তুমি যখন নিজেকে হারিয়ে ফেলবে তখন তুমি নিজের সত্তাকে উপলব্ধি। হারিয়ে ফেলা মানে কোথায়? দৃশ্য জগতে না, হারিয়ে ফেলুন কোথায়? আত্মার দিকে, অহং থেকে আত্মার দিকে অগ্রসর। মানে এক ফোঁটা বৃষ্টি যখন হারিয়ে যায়, সমুদ্রতে পড়ে নিজে সমুদ্র হয়ে যায়, নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। আমরা তখন কি করবো? আমার সেই অসীম চেতনা, অসীম সত্তা যে কখনো বদলায় না, যে সবসময় স্থির থাকে, আমাদের ভিতরেই আছে, সেই সত্তাতে আমরা এক হয়ে যাই। তখন নিজেকে আমরা হারিয়ে ফেলি, তখন আমরা নিজের সত্তাকে আবার উপলব্ধি করতে, তখন বুঝতে পারবেন আমি কে। আরে আমি তো এইগুলো নয়, আমি তো এইসবের জন্য আসিনি। সারা জীবন কি, সারা জীবন এই করার জন্য এসেছি? টাকা ইনকাম, শরীর, রোগ বালাই, ইনকাম, পজিশন, বিয়ে পৈতে, অন্নপ্রাশন, এইসব করার জন্য, স্কুল কলেজ করার জন্য শুধু এসেছি। তখন নিজের সত্তাকে উপলব্ধি করতে পারবেন যে আমি কে, আমি কি, আমি কোথায়, আমার কি করণীয়। ঠিক আছে? ঘটনার পেছনে, ঘটনার পেছনে, ঘটনাই হলো জ্ঞান। দারুণ বলেছে। ঘটনার, তার পরের সেন্টেন্স কি বলছে? ঘটনার পেছনে, ঘটনাই হলো জ্ঞান। তার মানে আপনি যদি একটা ঘটনাকে দেখেন, এটা গতকালকে বলেছি, আপনি যদি একটা ঘটনাকে দেখেন তাহলে কি দেখবেন? ঘটনা কি জন্য ঘটছে? আমার কর্মকে ক্লিন করার জন্য। এমন কিছু আমাদের সাথে ঘটছে, যা কিছু আমাদের সাথে ঘটছে সেটা কখনোই বিনা মতলবে ঘটে না। হয় কোনো কর্মকে ক্লিন করার জন্য, আপনি কিছু করে এসেছেন, তার ফল পাচ্ছেন, এবং ফল পাওয়ার সাথে সাথে কর্ম ক্লিন হয়ে গেল। আবার কিছু কর্ম কাটার জন্য, আপনি গালাগালি পাচ্ছেন, মানে গালাগালি কাউকে দিয়েছেন, আপনার জীবনে যা কিছু এই পজিশনে প্রেজেন্টে, তার জিম্মেদার আপনি নিজেই, কেউ নয়। 3 ধরনের কর্ম: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম, আগামী কর্ম। তো প্রারব্ধ মানে বর্তমান, এই মুহূর্তে যেটা আছে, যেটা অলরেডি ফল পাওয়া শুরু হয়ে গেছে, যেটা কিছু করার নেই, এটা বদলানো যায় না। সঞ্চিতকে বদলানো যায়, বদলে দেওয়া যায়। প্রারব্ধ যেটা অলরেডি শুরু হয়ে গেছে, প্রেজেন্ট, সঞ্চিতকে শেষ করে দেওয়া যায়। তো আমাদের সঙ্গে যা কিছু ঘটে, হয়তো দেখা যাবে কিছু কর্ম আমরা করে এসেছি, কিছু কর্ম এখন করছি, এই দুটোর মিলিত সম্মিলিত রূপই হলো আমাদের রেজাল্ট। এই দুটোর সম্মিলিত রাস্তাই হলো আমাদের জীবনের রোড ম্যাপ। তো যা কিছু করি সব আমাদেরই করা কর্ম। একটা বল যদি দেওয়ালে মারা হয়, বলটা ঘুরে আমাদের কাছে আসবে। ঘুরে আস্তে আস্তে শরীর ছেড়ে দিলাম, নতুন শরীরে এসে সামনে দাঁড়িয়ে আছে দেওয়ালের সামনে, দেখছি একটা বল আসছে, আমি ভাবি এই বলটা কোথা থেকে আসলো? তুমি আগে মেরেছিলে, আগের জন্মে, তার আগের জন্মে, তার আগের জন্মে, ঘুরে আসছে, সিম্পল। আপনার সাথে যা কিছু ঘটেছে, শারীরিক ভাবে, আর্থিক ভাবে, মানসিক ভাবে, হ্যাঁ, সিচুয়েশন, যা কিছু ঘটেছে তার জিম্মেদার সির্ফ আর সির্ফ আপনি। মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে, ভগবান এত কি করে ভাগ্য তৈরি করবে? এত কোটি কোটি লোকে খুঁজে পাবে না, কারটার জায়গায় কারটা লিখে দেবে, এই মানুষের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছে। আর মানুষের ভিতরে আছে চিত্রগুপ্ত, চিত্র নিচ্ছে, ছবি গুপ্ত অবস্থায় নিয়ে নিচ্ছে। সেই কি চিত্র নেয়? ইমপ্রেশন। প্রত্যেকটা কর্মের কিছু ইমপ্রেশন, সেই ইমপ্রেশন আমাদের চেতনাতে থাকে, এবং সেই চেতনাতে যে ইমপ্রেশন থাকে সে অনুযায়ী আমাদের রেজাল্ট আসে। তো কিছু কর্ম, কিছু সংস্কার আমরা নিয়ে আসি, কিছু সংস্কার আমরা বদলাই, আবার কিছু সংস্কার আমরা নিজেরা আবার এই জন্মে করি, মানে কালেক্ট করি। এই তিনটে সম্মিলিত রূপই হলো আমাদের রেজাল্ট, আমাদের জীবন। ঠিক আছে? তো প্রত্যেকটা ঘটনা আমাদের সাথে যা কিছু ঘটে তার পিছনে কিছু না কিছু কারণ থাকে। গালাগালি খাচ্ছেন, কাউকে না কাউকে দিয়েছেন, সিম্পল এটুকু বুঝে রাখেন। কাউকে না কাউকে কখনো না কখনো দিয়েছেন, তাই আপনি প্রসাদ পাচ্ছেন জীবনে। দুঃখ পাচ্ছেন,
কাউকে না কাউকে দুঃখী করেছেন, কিছু না কিছু করেছিলেন, কিছু না কিছু হয়েছে, বা কোনো না কোনো কর্ম কাটছে, বা আপনাকে ভালোর জন্য, মজবুতের জন্য কিছু না কিছু একটা হচ্ছে জীবনে। তো প্রত্যেকটা ঘটনাকে যদি এইভাবে দেখি, তাহলে ঘটনার পিছনে আপনি জ্ঞানকে দেখতে পাবেন, যে এই ঘটনা ঘটার পর আমি মজবুত হলাম, এই ঘটনা আমাকে অনেক কিছু জীবনে শিখিয়ে গেল, তাই না? তো জ্ঞান হলো ঘটনাকে ছাড়িয়ে। তো ঘটনার পিছনে যখন নিজেকে দেখবেন, ঘটনা থেকে নিজেকে যখন আলাদা করবেন, দৃশ্য জগৎ থেকে নিজেকে যখন আলাদা করবেন, তখন দেখবেন যে এর পিছনে জ্ঞানকে দেখতে পাবেন। এখান থেকে আমি কি শিখলাম, এখান থেকে কি আমি লার্নিং পার্ট আমার কি থাকলো, কি লার্নিং করলাম, কি লার্ন করলাম এখান থেকে আমি, বুঝলেন? ঘটনাকে এইভাবে দেখা, প্রত্যেকটা ঘটনা কোনো বিনা মতলবে ঘটে না। তার জন্য বলে দুর্জনম প্রথমম বন্দে সুজনম তদনন্তর। আরে যে খারাপ, তাকে আগে প্রণাম করো। সে খারাপ কাজ করে নিজে গাড্ডাতে পড়ে উম, উম, আপনাকে মেসেজ দিয়ে যাচ্ছে, আপনাকে শিখিয়ে যাচ্ছে। প্রত্যেকটা ঘটনার পিছনে জ্ঞানকে দেখতে পাবে না। তো ঘটনার পিছনে যে ঘটনা, মানে এই ঘটনাটা কেন ঘটেছে, সেই কেনর পিছনে যদি যান, তাহলে দেখবেন সেই ঘটনাটা জ্ঞান ছাড়া কিছু না, জ্ঞানই পাবে। তার জন্য বলছে ঘটনার পিছনে, ঘটনাই হলো জ্ঞান। ঘটনার পিছনে কেন ঘটলো, ঘটনার পিছনে কি কারণ থাকতে পারে। তো গহন কর্মণগতি, কর্মের গভীরতা তো বিশাল এবং অনেক গভীর। তো এর কোনো পার্টিকুলার আনসার আমাদের কাছে থাকবে না। নিজের কেন্দ্রে আমরা যত স্থির হবো, তত আমরা এটাকে বুঝতে পারবো, ঠিক আছে? কিন্তু তবুও প্রত্যেকটা ঘটনার পিছনে যদি নিজেকে আলাদা করি, এবং ঘটনা থেকে যখন নিজেকে আলাদা করব, তখন আমি সেই জ্ঞানকে দেখব। তো ঘটনার পিছনে ঘটনাটা হলো জ্ঞান, মানে ঘটনা থেকে নিজেকে যখন আলাদা করবো, তবেই তো পিছনে যেতে পারবো। আর যখন পিছনে যাবো, তখন দেখবো যে জ্ঞান ছাড়া কিছু নেই। এখান থেকে আমি জ্ঞানই প্রাপ্ত করবেন, জ্ঞানই নিতে পারবেন, ঠিক আছে? তারপরে লাইনে কি বলবো, বস্তুর পশ্চাতে যে বস্তু, তা হলো অনন্ত। ওরা তিনটে একসাথে গুরুদেব বলছে, মানে বস্তুর পিছনে, বস্তুর পিছনে যে বস্তু, তো বস্তু আমরা সামনের দিক থেকে দেখছি, একে যদি ভাঙতে থাকি, অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, দেখবেন কিছু নেই, স্পেস স্পেস। তো বস্তুর পিছনে কি আছে, স্পেস, কিছু নেই, অনন্ত, বিশাল। আর একজনের পিছনে আরেকজন, সে হলো প্রেম। একজনের পিছনে আরেকজন, মানে ব্যক্তির মধ্যে যদি আটকে থাকি, তো ব্যক্তির অ্যাটিটিউড, ব্যক্তির কথাবার্তা, প্রেম ডিমান্ড, তো আপনি প্রেমকে অনুভব করতে পারবেন না। ব্যক্তির পিছনে যখন যাবেন, ঘটনার পিছনে যখন যাবেন, সেই পরিস্থিতির পিছনে যখন যাবেন, তখন দেখবেন প্রেমকে অনুভব করতে পারবেন, যে এর পিছনে প্রেমই আছে। তো প্রেম দিয়েই আমাদের সৃষ্টি, প্রেমের মাধ্যমে পুরো জীবন, প্রেমের মাধ্যমে আমরা বেঁচে আছি, আর প্রেম থেকেই সবকিছু। তো তখন আপনি দেখতে পারবেন যে ব্যক্তির পিছনে প্রেমকে অনুভব করতে পারবেন। তো ব্যক্তির পিছনে যখন যাবেন, তখন প্রেমকে অনুভব করতে পারবেন, ঠিক আছে? ফের পরের লাইনে কি বলেছে গুরুদেব, মায়া ভ্রান্তি। যখন তুমি কোনো ঘটনায়, ব্যক্তিত্বে অথবা বস্তুতে আবদ্ধ থাকো, ব্রহ্ম, দিব্য জ্ঞান, এই সব কিছুকে ছাড়িয়ে, মায়া ভ্রান্তি, যখন তুমি কোনো ঘটনায়, ব্যক্তিত্বে অথবা বস্তুতে আবদ্ধ থাকো। মায়া কি, মায়া বা ভ্রান্তি কি? মায়া বা ভ্রান্তি হলো যখন তুমি কোনো ঘটনায়, ব্যক্তিত্বে অথবা বস্তুতে আবদ্ধ থাকো, সেটা হলো মায়া। কি সুন্দর, কি সুন্দর বলেছে আপনি। আমরা কি দিলাম, ঘটনার পিছনে জ্ঞানকে দেখতে পাবো, ব্যক্তির পিছনে সে অসীমতা, সেই বিশালতাকে দেখতে পাবো, ব্যক্তির পিছনে প্রেমকে দেখতে পাবো। কিন্তু আমরা যদি ঘটনাতে, যদি বস্তুতে, আর যদি ব্যক্তিতে আটকে থাকি, এটাই হলো মায়া। মায়া কি, মায়া মানে হলো যা মাপা যায় তাকে বলে মায়া। মেজর শব্দ এসেছিল মায়া থেকে। মায়া মানে আর একটু সহজ ভাবে যদি বলি, जो दिख रहे हो वो है नहीं, মানে যেটা দেখছি সেটা নেই, আর যে जो जो है वो दिखाई नहीं है, उसी को माया है। যেটা দেখছেন সেটা নেই, আর যেটা নেই সেটা, আর যেটা দেখছেন সেটা নেই, আর যেটা দেখতে পাচ্ছেন না সেটা আছে, তো সেটাকেই বলে মায়া।
তো মায়া, যখন আমরা ব্যক্তিতে আটকে থাকি, তো মায়া 3 ধরনের হয়, মোহমায়া, মোহমায়া, যোগ মায়া। তো ব্যক্তিতে যখন আমরা আটকে যাই, মোহ মায়া হয়ে যায়। দেখুন, এটা হলো ব্যক্তিতে আটকে গেছি, মোহমায়াতে পরিণত হয়ে গেছে। মোহমায়া ব্যক্তির সাথে প্রেম, অ্যাটাচমেন্ট। তারপরে যোগ মায়া, আমরা স্পিরিচুয়াল প্র্যাকটিসের সাথে আছি, সেখান থেকে যোগ মায়া হয়, কোনো কোনো সিদ্ধি আসে, কোনো কিছু দর্শন হয়, কোনো কিছু ভালো অনুভব হয়, লোকজন ওখানে আটকে যায়, ওটা যোগ মায়া। মহামায়া ঘোর অন্ধকার, নিজের বুদ্ধির চাল থেকে বেরোতে পারে না। ঘটনা থেকে বেরোতে পারে না, নিজের বুদ্ধির চাল থেকে বেরোতে পারে না, আমাদেরকে মোহমায়াতে ঘোর অন্ধকারে নিয়ে চলে যায়। তো আমরা যখন এইসব জিনিসের মধ্যে আটকে যাই, তখন আমরা মায়ার বন্ধনে পড়ে। মায়া মানে जो है वो दिखाई नहीं देते, और जो दिखाई देते हैं वो है नहीं, वही माया है। তো আমরা যা কিছু দেখছি না, সব মায়া, মিথ্যা জগৎ, সব মায়া। বুঝলেন? মায়াতে আমরা কখন পড়বো? মায়াতে, মায়া নিয়ে তো অনেক কিছু লম্বা চওড়া বলা যায়, শর্টে বললাম লাইনে। মহামায়া, মোহমায়া, যোগ মায়া, এই মায়াতে আমরা তখনই থাকি, আমরা যত ব্যক্তিতে আটকাবো, যত বস্তুতে, যত পরিস্থিতিতে। ব্যক্তি, বস্তু, পরিস্থিতি মানে ঘটনা, এই 3টে জিনিসই আমাদেরকে মায়ার বন্ধনে বাঁধে। মানে এই 3টে নিয়ে হলো আমাদের আউটার ওয়ার্ল্ড। আউটার ওয়ার্ল্ড, বাইরের জগৎ, ব্যক্তি নিয়ে, বস্তু নিয়ে বা পরিস্থিতি, এই 3টে নিয়েই কিন্তু বাইরের জগৎ, 4টে কিছু নেই। ভিতরের জগৎ 7th লেয়ার। তো 7th লেয়ারের মধ্যে শরীরের স্বাস্থ্য খুব একটা বেশি গুরুত্ব দিই না, কারণ কখনো থাকে কখনো থাকে না। তাই মন, বুদ্ধি, মেমোরি, ইগো, এই 4টে হলো মায়া। বোঝা গেল? এই 4টে হলো আমাদের ভিতরের জগৎ, মায়া। বোঝা গেল না? তো মায়া মানে কি, যত আমরা আউটার ওয়ার্ল্ডে আটকে থাকবো, তত আমরা মায়াতে আটকে আছি। जो दिखाई दे रहे वो है नहीं, यही तो माया है। তো ব্রহ্ম বা দিব্য জ্ঞান, এ সব কিছুকে ছাড়িয়ে দেখো। দিব্য জ্ঞান কি? যখন নিজেকে আলাদা করতে পারবেন, তার থেকে ব্যক্তি, বস্তু, পরিস্থিতি থেকে নিজেকে যখন আলাদা করতে পারবেন, তখন আপনার ভিতরে ব্রহ্ম বা দিব্য জ্ঞান কি, যে সবকিছুকে ছাড়িয়ে দেয়। আর যখন ব্যক্তি, বস্তু, পরিস্থিতি থেকে যখন নিজেকে আলাদা করতে পারবেন, তখন ইনার ওয়ার্ল্ডে আপনি স্থির হয়ে যাবেন, ভিতরের জগতে। শরীর, শ্বাস, মন, বুদ্ধি, মেমোরি, ইগো, সেলফ, আর এই 7টা অস্তিত্বের স্তরকে জানাই হলো ব্রহ্ম জ্ঞান বা দিব্য জ্ঞান। তো যখন নিজেকে বাইরের জগৎ থেকে আলাদা করতে পারবেন, তখন তো অন্তর্মুখী হতে পারবেন। তো অন্তর্মুখী সদা সুখী। অন্তর্মুখী হওয়ার জন্য কি করতে হবে? বাইরের জগৎকে, বাইরের জগৎ থেকে নিজেকে আলাদা করতে হবে, তবে তো অন্তর্মুখী হওয়া যায় ভিতরে। তো ব্রহ্ম বা দিব্য জ্ঞান কি? যখন নিজের অস্তিত্বের 7 স্তরকে আপনি জানলেন, অন্তর্মুখী যখন হতে পারবেন। আর কখন হতে পারবেন? যখন বাইরের জগৎ থেকে নিজেকে আলাদা করতে পারবেন। তো ব্রহ্ম বা দিব্য জ্ঞান এই সবকিছুকে ছাড়িয়ে দেবে। সবকিছুকে ছেড়ে দেবেন, তবেই তো সেই দিব্য জ্ঞানকে অনুভব। দেখ, আচ্ছা দেখছো সামান্য একটু পরিবর্তন। গুরুদেব লাস্ট লাইনে বলে, দেখছো সামান্য একটু পরিবর্তন, একটু পরিবর্তন করলে আমাদের জীবন কোথায় থেকে কোথায় চলে। তো ডিসকাশন মোটামুটি শেষ। আমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর প্রশ্ন আছে কিছু? আর কারো কোনো প্রশ্ন আছে? স্পেসিফিক কিছু প্রশ্ন থাকলে করুন। হ্যাঁ, শুধু প্রেম চাই, আমরা চাই, আমরা চাই, প্রেম চাই। তো গুরুদেবের নলেজ সিট গভীরতা অনেক বেশি। আমি যেটুকু বুঝি সেটুকু বললাম কালকে, আজকে মিলে একটা পেয়েছি। আর কারো কিছু প্রশ্ন নেই তো? ডিং 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 ডিং, চেকা চেকা। ফির আমাদের